এদের ব্যবস্থা একমাত্র ইন্ডিয়ান মার্কোস কমান্ডই করতে পারবে। গত দুদিন আগে বাংলাদেশের একটা পণ্যবাহী জাহাজকে সোমালিয়ান দস্যুরা হাইজ্যাক করেছে। সেই জাহাজে 23 জন নাবিক ছিল, তারা সবাই নিরাপদে আছে। তবে এখনও পর্যন্ত ওই দস্যুরা ডিমান্ড করেনি। তবে ডিমান্ড তো ওরা করবেই। এরা খুব চালাকির সাথে এই কাজটা করে। তারা জাহাজটাকে প্রথমে হাইজ্যাক করে নিজেদের উপকূলের দিকে নিয়ে যায় এবং কিছুদিন পরে আস্তে আস্তে ওরা ডিমান্ড করতে থাকে যাতে তত সময়ের মধ্যে ওই দেশের উপর একটা প্রেশার ক্রিয়েট হয় এবং ওই জাহাজের যে মালিক তার উপর একটা প্রেশার ক্রিয়েট হয় এই মানুষগুলোকে ছাড়াবার জন্য এবং ওই জাহাজে যে কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি থাকে সেগুলোকে রিলিজ করার জন্য একটা প্রেশার এদের উপরে ক্রিয়েট হয়। তত সময় পর্যন্ত এরা চুপচাপ বসে থাকে, আর কারো ক্ষতিও করে না। টাকা পেয়ে যাবে, এদেরকে ছেড়ে দেবে, এদের কাজই এটা। তো চলুন আজকে জানা যাক এই সোমালিয়ান দস্যুদের সম্বন্ধে। সোমালিয়ার আকার আয়তন তো খুব খারাপ না, তবে এদের আর্থিক অবস্থা খুবই খারাপ। সমুদ্রের তীরবর্তী দেশ হওয়াতে এদের অধিকাংশ মানুষেরই জীবিকা মাছ ধরা। 1990-এর দশকের কাছাকাছি এরা মাছ ধরার সাথে সাথে জাহাজ হাইজ্যাক শুরু করে দেয়। এখান থেকে শুরু হয় এদের নতুন জীবনযাত্রা। এরা দেখলো একটা জাহাজ হাইজ্যাক করে প্রচুর পয়সা ইনকাম করা যাচ্ছে, যেটা মাছ ধরে করা যাচ্ছিল না। তখনকার সময় এত টেকনোলজি উন্নত ছিল না, তাই সব দেশ অনেক চেষ্টা করেও কিছুতে এই দস্যুদের হাত থেকে বাঁচতে পারছিল না। তারা কী করলো, আস্তে আস্তে সোমালিয়া দ্বীপ থেকে অনেকটা দূর দিয়ে যাওয়া শুরু করে দিল। তাতেও কিন্তু এই দস্যুরা সেখানে এসে জাহাজ হাইজ্যাক করছিল। যত দূর দিয়ে এই জাহাজগুলো যাচ্ছিল তত এই জাহাজগুলোর খরচা বাড়ছিল। কিন্তু এরা এই দস্যুদের হাত থেকে বাঁচার জন্য আস্তে আস্তে দূরত্ব বাড়াচ্ছিল, আর দস্যুরা এদেরকে হাইজ্যাক করে ইনকাম বাড়াবার জন্য তারা জাহাজের কাছে আসছিল। আস্তে আস্তে টেকনোলজি যত উন্নত হলো, জাহাজগুলো তাদের সেফটির জন্য যত রকম ব্যবস্থা নিল, দস্যুরাও কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে সেভাবে ডেভেলপ করলো। কেননা তারা দেখলো যে মাছ ধরার থেকে অনেক বেশি ইনকাম একটা জাহাজ হাইজ্যাক করা। যেহেতু সমুদ্রে কিছু নিয়মকানুন থাকে, তাই পণ্যবাহী জাহাজে কখনো সেভাবে আর্মস রাখা যায় না, মানে অস্ত্রশস্ত্র রাখা যায় না। তাই জাহাজগুলো কিন্তু তাদের সম্পূর্ণ সেফটির ব্যবস্থা করতে পারতো না, আজও করতে পারছে না। জানি না ইন ফিউচারে কী হবে। এই দস্যুরা কিন্তু কোনো দেশকে ছাড়েনি, এরা সব দেশের জাহাজই হাইজ্যাক করেছে। আজ থেকে কয়েক বছর আগে একবার ভারতের একটা জাহাজকে হাইজ্যাক করেছিল। তো যথারীতি আমাদের ইন্ডিয়ান নেভি সেই খবরটা পায় এবং মার্কোস কমান্ডো যায় সেখানে। মার্কোস তো বুঝতেই পারছেন ভারতবর্ষে সবচেয়ে টপ যে কমান্ডো সেটা, এবং সারা পৃথিবী জুড়ে যার একটা সুনাম রয়েছে সেই মার্কোস কমান্ডো যায়। তারা যথারীতি ভারতের ওই জাহাজটাকে তো ছাড়িয়ে নিয়ে আসে, নাবিকদের সুরক্ষিত নিয়ে আসে, আর যারা ওই জলদস্যু ছিল তাদের সবকটাকে আটক করে নিয়ে আসে। আজ থেকে 1-1.5 মাস আগে এই সোমালিয়ান দস্যুরা একটা জাহাজ হাইজ্যাক করে, যেখানে পাকিস্তানের 19 জন নাবিক ছিল। তারা হাইজ্যাক হওয়ার ঠিক আগের মুহূর্তে একটা বিপদ সংকেত দেখায়, আর ওই জাহাজের কাছাকাছি ছিল ইন্ডিয়ান নেভি। ইন্ডিয়ান নেভি খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছায় এবং ওই জাহাজের নাবিকদেরকে সুরক্ষিতভাবে বের করে নিয়ে আসে এবং ওই দস্যুদেরকে ওরা আটক করে। পাকিস্তানের 19 জন নাবিককে ইন্ডিয়ান নেভি পাকিস্তানের নেভির হাতে তুলে দেয়। এই কিছুদিন আগেই ইংল্যান্ডের একটা জাহাজে ওরা এভাবে আক্রমণ করে, যে জাহাজটা ভারতে পণ্য নিয়ে আসছিল। যথারীতি তারপরে ইংল্যান্ড এই সোমালিয়ার উপরে ব্যাপক হারে বোম বর্ষণ করে। কিন্তু করে কী হবে, এটা একটা দেশ জুড়ে চলছে, যেই দেশে দস্যুদের উপরে স্টক এক্সচেঞ্জ আছে, যেখানে আপনি ইনভেস্ট করতে পারবেন। ভাবা যায়, দস্যুরা প্রফিট করবে না লস করবে, তাদের স্টকে আপনি ইনভেস্ট করতে পারেন। একজন সাধারণ মানুষ এখানে ইনভেস্ট করছে, যে দস্যুরা ভালো দস্যুগিরি করছে, অসুবিধা নেই, ইনভেস্ট করো, প্রফিট হবে। যেই দেশে এই ধরনের সিস্টেম আছে, তো সেই দেশে দস্যুদের দমন করার কোনো রকম চিন্তাভাবনা আছে বলে তো মনে হয় না। এরা খুব চালাকির সাথে কাজটা করে। এরা মাছ ধরার বোটে করে আসে, মাছ ধরার বোটে করে ঘুরে বেড়ায় আশেপাশে। যখন দেখবে দূর থেকে যে পুলিশ টহল দিচ্ছে, তখন ওরা তাদের অস্ত্রগুলো ফেলে দেয় সমুদ্রে, অস্ত্র বিসর্জন দিয়ে দেয়। আর যদি দেখে যে আশেপাশে কোনো পুলিশ নেই, কোনো পণ্যবাহী জাহাজ যাচ্ছে, তখন সেটাকে অ্যাটাক করে নেয়, হাইজ্যাক করে নেয়। আর এরা অনেকগুলো ছোটো ছোটো বোট নিয়ে আশেপাশেই ঘোরে। এই প্রসেসে এরা বহু বছর ধরে চালিয়ে আসছে। আর এত বড় সমুদ্র, যেখানে সব জাহাজকে এভাবে পাহারা দেওয়া সম্ভব হয় না। যদিও ভারত মহাসাগরে এখন ভারত অনেকগুলো জাহাজ টহল দেওয়াচ্ছে, যাতে এখান দিয়ে এই বিজনেসটা খুব ভালোভাবে চলতে পারে। এরা খুব ঠান্ডা মাথায় কাজ করে। জাহাজটাকে হাইজ্যাক করবে, তাদের উপকূলের দ্বীপের দিকে নিয়ে যাবে, কিছুদিন পর্যন্ত ওখানে ওয়েট করাবে, খাওয়াবে দাওয়াবে, কাউকে কোনো কষ্ট দেবে না। আর বাড়িতে শুধু ফোন করাবে, ভয় দেখাবে। এরা শুধু ভয় দেখাবে, মারবে না কাউকে প্রাণে, ভয় দেখাবে এবং একটা মোটা টাকার অ্যামাউন্ট ডিমান্ড করবে। চালাকির সাথে এরা কিছুদিন সময় নেয়, ধীরে ধীরে পুরো প্রসেসটা করে, যাতে একটা প্রেশার ক্রিয়েট হয় ওই দেশের সরকারের উপরে, যাতে একটা প্রেশার ক্রিয়েট হয় ওই কোম্পানির উপরে, যে কোম্পানির জাহাজ। কেননা জাহাজে কয়েক হাজার কোটি টাকার মাল থাকে, আর নাবিকদের ফেরত নেওয়ার জন্য সরকারের উপরে একটা প্রেশার ক্রিয়েট হয়। সবাই মিলে বাধ্য হয় লাস্টে ওদের ডিমান্ড মানতে। ওরা ডাইরেক্ট টাকা নেয় না হাতে হাতে, ওদের আবার দালাল আছে। মানে ওই দেশের সরকার বা ওই কোম্পানি যে টাকাটা দেবে, তার আবার দালাল আছে। সে দালালের মাধ্যম দিয়ে টাকা ঘুরে ওদের কাছে আসবে। ভাবুন একবার কত বড় প্রসেস চলছে। এইভাবে চলছে। এরা কোনো দেশে জাহাজকে ছাড়েনি, আর বহু বছর ধরে চলে আসছে, ইন ফিউচারে চলবে।
হয়তো আজ থেকে বহু বছর পরে এটা বন্ধ হতে পারে, তবে অনেক কিছু উলট পালটের পরে বন্ধ হবে। এত তাড়াতাড়ি বা এত সহজে এটা বন্ধ হওয়ার জিনিস না। ভালো থাকবেন সবাই।